স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মুন্নু সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিপিসি টাইমস সংবাদ শিরোনাম। গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন, বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার দাবি শামীমের, ঠিক নয় বললেন আইভি, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছে, অভিযোগ নজরুল ইসলাম খানের। আর সাজেদা চৌধুরী বললেন, এ নিয়ে আন্দোলন করে লাভ নেই। সরকার ও বিরোধী দলের সমঝোতা না হলে ভেঙে পড়বে নির্বাচন ব্যবস্থা, আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুনছিলেন সিপিসি টাইমস শিরোনাম। সুস্থ শিশু, সুন্দর হাসি। এবারে বিস্তারিত। বাংলাদেশের গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। সেই সাথে গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও তুলে ধরেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি ও হিলারি ক্লিন্টনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন তিনি। জবাবে দীপু মনি জানান, নিয়ম অনুযায়ী গ্রামীণ ব্যাংক তার পূর্ণ অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করছে। তাইমুর রশিদের রিপোর্ট। নিউ ইয়র্ক সময় বুধবার দুপুরে স্টেট ডিপার্টমেন্টের টুইটি রুমে আনুষ্ঠানিক বৈঠকে বসেন বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ মোকাবেলা, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, সরকারের একার পক্ষে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, এজন্য এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। We urge the government of Bangladesh to ensure that media outlets are able to exercise the freedom of the press. Our concern and hope that the Grameen Bank, which was well recognized by the world, particularly with a Nobel Peace Prize for what it's done to help alleviate poverty, is able to continue to function productively on behalf of the Bangladeshi people. গ্রামীণ ব্যাংক ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করেন দীপু মনি। With regard to Grameen, as a statutory body enjoying all the rights and privileges that it does, Bangladesh government is also proud that we have a Nobel-winning institution. We firmly believe that it will continue to do with a lot of success. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি আরো জানান, দুদেশের মাঝে আরো কার্যকর সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে চায় বাংলাদেশ। এর আগে 2009 সালের সেপ্টেম্বরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সবশেষ বৈঠক হয়েছিল। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বলে আবারও দাবি করেছেন শামীম ওসমান। অন্যদিকে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী অপর প্রার্থী সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সঞ্জিত আহমেদ। আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বলে আবারও দাবি করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শামীম ওসমান। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির 3 জন সাংগঠনিক সম্পাদক তার প্রচারণায় অংশগ্রহণ তারই বহিঃপ্রকাশ বলে মনে করেন শামীম ওসমান। আলোচনা করার পরিপ্রেক্ষিতে 3 সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন যে কেন্দ্রের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা শামীম ওসমানকে আমাদের একক ক্যান্ডিডেট বলে মনে করি এবং আমরা তাকে সমর্থন করি। তবে দল শামীম ওসমানকে সমর্থন দেননি বলে দাবি করেছেন অপর আওয়ামী লীগ সমর্থক সেলিনা হায়াত আইভি। ব্যক্তিগতভাবে কে কোথায় এসে বলে গেল সেটা দলীয় সমর্থন হতে পারে না, কারণ আমি আজকে এখন পর্যন্ত আমার জানা মতে আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ উনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি। এইদিকে মেয়র পদকে ক্ষুদ্র স্বার্থ আখ্যা দিয়ে শামীম ওসমান সে পদ থেকে আইভিকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। আমি আমার ছোট বোন আইভিকে আহ্বান করেছি যে ক্ষুদ্র স্বার্থে বিভেদ না করে
আমার সাথে একসাথে কাজ করার জন্য। অন্যদিকে স্বার্থটি যদি ক্ষুদ্রই হয় তা থেকে শামীম ওসমানকে সরে দাঁড়ানোর আহ্বান জানান সেলিনা হায়াত আইভি। ক্ষুদ্র একটি পদের জন্য উনিই বা কেন নেতা কর্মীদের এইভাবে বিভ্রান্ত করছেন? এত ক্ষুদ্র যখন পদ না, তাহলে উনি এমপি রাইখা মেয়রে কেন আসছে? যতই প্রার্থীদ্বন্দ্ব থাকুক না কেন, সাধারণ ভোটারদের চাওয়া নির্বাচিত মেয়র প্রার্থী যেন নারায়ণগঞ্জের উন্নয়নেই কাজ করে। কাঞ্জিদা আহমেদ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। এর আগে বৃহস্পতিবার প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে দেওয়া হয় আনারস, সেলিনা হায়াত আইভিকে দোয়াত কলম এবং শামীম ওসমানকে দেওয়া হয় দেয়ালঘড়ি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পিন্টু রিপোর্ট। সকাল 9টায় চাষাড়া শহীদ জিয়া হলে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার। একই প্রতীকে একাধিক প্রার্থীর দাবি না থাকায় লটারি ছাড়াই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। শুরুতেই বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রতীক বরাদ্দ নেন। জনগণকে বঞ্চিত করা যাবে না, জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটাতে হবে, তবে জনগণ ইভিএম চায় না, এটাও আমি প্রমাণ করব নির্বাচিত। এর পরপরই আসেন অপর মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। প্রতীক বরাদ্দ পেয়ে নতুন আমেজে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। আমি দোয়া নিয়ে আসছি, আমি দোয়া নিয়ে এসেই নমিনেশন পত্র গতকাল আপনি সাবমিট করেছেন। সমগ্র নারায়ণগঞ্জবাসী আমার সাথে আছে এবং আমার এই প্রতীকে সবাই খুশি হবে। অন্যান্য মেয়র প্রার্থীরা নিজে এসে প্রতীক বরাদ্দ নিলেও অপর মেয়র প্রার্থী শামীম ওসমান প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বরাদ্দ নেন। আজকে নির্বাচন কমিশনের দ্বারা আমাদের প্রার্থীর জন্য দেওয়াল প্রতীক বরাদ্দ করা, দেওয়াল ঘড়িটা বরাদ্দ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য কোন প্রার্থীকে আর সতর্ক না করে সরাসরি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রিটার্নিং অফিসার। আমি প্রত্যেক প্রার্থীকে যখনই এই প্রতীক দিচ্ছি তখন আমি বলছি যে আপনাদের সাথে পত্র আলাপ শেষ, এখন হচ্ছে অ্যাকশনের পালা। এখন অ্যাকশনটা কি, বিধি মোতাবেক আমার মোবাইল কোড বসবে, ফাইন করবে। এরপরে যদি একাধিকবার এটাও চলে তাহলে ক্যান্ডিডেট বাতিল। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর মেয়র পদে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 6। তবে শেষ পর্যন্ত কার জয় হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 30 অক্টোবর পর্যন্ত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মেয়র প্রার্থীদের নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ ক্লাবে আগামী 25 অক্টোবর এই বিতর্ক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, 1.5 ঘণ্টার এই বিতর্কে একই মঞ্চে সকল মেয়র প্রার্থী অংশ নেবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের মন্তব্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। ভারতের বিদায়ী হাই কমিশনার রজিত মিত্তারের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন। তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা বলেন, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাড়াতে হবে আঞ্চলিক সহযোগিতা। ভারতের সাথে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ভারতের বিদায়ী হাই কমিশনার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার আবারও ক্ষমতায় আসতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। 4 দলীয় জোটের রোড মার্চ ও জনসভা সফল করার লক্ষ্যে নাটোরে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। মহাজোট সরকারের এ চক্রান্ত রুখে দিতে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। এদিকে রোড মার্চ সফল করতে বগুড়ায় জেলা বিএনপির পক্ষ থেকে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে লাভ নেই। অন্যান্য দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মতোই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রথম কার্যনির্বাহী সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপনেতা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দলীয় নেত্রী রোড মার্চ করছেন। মৃত্যুর আগে রাজাকার মুক্ত বাংলাদেশ দেখে যেতে কাজ করতে মুক্তিযোদ্ধা লীগের কর্মীদের প্রতি আহ্বান জানান সাজেদা চৌধুরী।
আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দল সমঝোতায় পৌঁছতে না পারলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কোনো টেকনিক্যাল সমাধান নয়, বরং রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব বলে মত দিয়েছেন তারা। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। সিপিডির আলোচনায় উঠে আসে বাংলাদেশের সংসদ রাজনীতি সহ তত্ত্বাবধায়ক পদ্ধতি থাকা না থাকার বিষয়। সংসদে বিরোধী দলের উপস্থিতি নিয়েও কথা বলেন বক্তারা। আপনি এখনই বিরোধী দলকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় অনেকেই বলবেন যে আমরা যেতে চাই পার্লামেন্টে, কিন্তু তাদের লিডার এটার অপোজ করেন এবং তখন তার সিদ্ধান্তের বাইরে তারা যেতে পারবেন না। আমাদের দেশের সংবিধানে একাধারে 90 কার্য দিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ চলে যায়। এবার যখন আলোচনা হচ্ছিল তখন বলা হয়েছিল এটাকে কমিয়ে দেওয়া হোক, আমরা সাজেস্ট করেছিলাম এটাকে 10 দিন করা হোক। সংসদে বিরোধী দলের প্রতি আচরণের সমালোচনা করেন বিএনপি নেতা এম কে আনোয়ার। অন্যদিকে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন সংসদকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। পার্লামেন্টারি বয়কট আমরা করি, এদের বিরুদ্ধে জনগণ দাঁড়াবে এবং এদেরকে জনগণ যেদিন ভোট দেবে না ওই দিনই দেখবেন পার্লামেন্ট উইল স্টার্ট ফাংশন। অর্থাৎ পার্লামেন্ট ফাংশন না করাইয়া, ইনস্টিটিউশন ফাংশন না করাইয়া গণতন্ত্রে যাওয়ার কোনো শর্টকাট, শর্ট সার্কিটের পথ নাই। All the vulgar statements, all the false statements, all the personal attacks and so on, and it becomes very humanly difficult to stay on there. সংঘাতময় রাজনীতি থেকে বের হয়ে আলোচনা আর সমঝোতার মাধ্যমে সকল সমস্যার সমাধান বলে মত দিয়েছেন বক্তারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এ সপ্তাহের পুঁজিবাজার। এদিন সূচকের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও। বৃহস্পতিবার দিনের শুরু থেকে চাঙা ছিল ঢাকার পুঁজিবাজার। এদিন সাধারণ সূচক বেড়েছে 208 পয়েন্টেরও বেশি, দিন শেষে দাঁড়িয়েছে 5568 পয়েন্টে। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বিনিয়োগে আয়কর রেয়াত সুবিধার ঘোষণা এবং কালো টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এনবিআর এর এমন ঘোষণায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। ঢাকার বাজারে গতকাল লেনদেন হয়েছে মোট 365 কোটি টাকার শেয়ার। এ সময় হাত বদল হয়েছে মোট 256টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে 245টির আর কমেছে 11টির। অচল হয়ে পড়েছে খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ। টানা 4-5 দিন বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটেছে। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে অচল অবস্থা। সীমাহীন দুর্ভোগে শিকার হচ্ছেন গ্রাহকরা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল রিপোর্ট জানাচ্ছেন মোর্শেদা রাসেল। গত প্রায় 2 বছর ধরে খাগড়াছড়িতে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। সম্প্রতি তার সাথে যোগ হয়েছে লো ভোল্টেজ। 24 ঘন্টার মধ্যে জেলায় গড়ে প্রতিদিন 12 থেকে 18 ঘন্টার লোডশেডিং হচ্ছে। কখনো ঝড় তুফান হলে লাইন ফল্ট ও ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে, তখন বিদ্যুৎ থাকে না টানা 4-5 দিন। এলাকাবাসী জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিছিল, অবস্থান ধর্মঘট ও বিক্ষুব্ধ জনতার বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ঘেরাও কর্মসূচিও টনক নড়াতে পারেনি কর্তৃপক্ষের। বিদ্যুৎ না থাকাতে আমাদের ব্যবসা বাণিজ্য এখন প্রায় বন্ধ হওয়ার পথে। বিদ্যুতের কারণে আমরা ফটোকপি করতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা। কারেন্ট চলে গেলে পড়ালেখা হয় না। এগুলো সরকারের পক্ষ থেকে খুব দ্রুত গতিতে এই লাইনগুলো সংস্কারের প্রয়োজন। বিদ্যুৎ ও পানির অভাবে খাগড়াছড়ি কারাগারেও আসামিদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বিদ্যুৎ যদি না থাকে তাহলে পানি আসে না, পানি না থাকলে আসামিরা নিয়মিত গোসল করতে পারেন না, বাথরুম করতে পারেন না, এমনকি রান্না বান্নাতেও বিঘ্ন সৃষ্টি হয়। খাগড়াছড়িতে বিদ্যুৎ ব্যবস্থার নাজুক অবস্থার বিষয়টি স্বীকার করেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে অ্যাকশনকে বারবার বলার পরও সে কোনো ভূমিকা রাখে না। জেলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হলে গ্রিড সাবস্টেশন স্থাপন জরুরি। একটু ঝড় বৃষ্টি হলে এগুলো গাছপালাগুলো লাইনের উপরে পড়ে। এটার সমাধান একমাত্র উপায় হলো 132/33 কেবি সাবস্টেশন এখানে একটা অবশ্যই দরকার। খাগড়াছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জেলাবাসী। 11,500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব 1। গ্রেফতার করা হয়েছে এক চোরা কারবারি সহ 9 ইয়াবা ব্যবসায়ীকে।
ইয়াবা চোরা কারবারি আব্দুর রাজ্জাককে আটকের পর তার সূত্রাপুরের বাড়ি থেকে 10,000 পিস ইয়াবা পায় র্যাব। এ সময় তার কাছ থেকে 3 লক্ষাধিক টাকাও জব্দ করা হয়। এছাড়া রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, দারুসালাম, সূত্রাপুর সহ বিভিন্ন স্থান থেকে 9 ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আরো 1,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই 9 ইয়াবা ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আমরা উত্তরাঞ্চলের দিকে যাব। আসবেন, শরীর হবেন। সিলেট অভিমুখে বিএনপির রোড মার্চ শেষ হতেই শুরু হয়েছে ঢাকা রাজশাহী রোড মার্চের প্রস্তুতি। রোড মার্চের শুরুতেই গাজীপুরের কালিয়াকৈরের পথসভায় বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আর তাই গাজীপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলাকে বলা হয় ঢাকার গেটওয়ে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রাপথে এখানেই তাই প্রথম পথসভা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার। ফলে রোড মার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন কালিয়াকৈরের বিএনপি নেতাকর্মীরা। পাড়ায় পাড়ায় চলছে জনসংযোগ, সভা সমাবেশ। সম্পৃক্ত করার চেষ্টা করছেন সাধারণ মানুষকে। শ্রমিক ভাইদের মধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে মনে হচ্ছে যে এটা পথসভা জনসভা হবে না, এটা হবে জনসমুদ্র। ঢেউ খেলতেছে, একটা জোয়ার তুলে দিচ্ছে সবার মনে যে এইটা শুধু জনসভায় পথসভাই না, এটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। কালিয়াকৈর এবং টঙ্গীর বিএনপি অফিসগুলো এখন মিছিল, স্লোগানে মুখরিত। নেতৃত্বের প্রতিযোগিতা ভুলে রোড মার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন নেতাকর্মীরা। নেত্রীর সফরকে কেন্দ্র করে এটার মধ্যে আমাদের কারোর মধ্যে কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে সফল করার জন্য আমরা সকলের দায়িত্ব পালন করতে চাই। রোড মার্চ সফল করতে জেলা নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ 18 তারিখে আমরা একটা ঐতিহাসিক একটা সমাবেশ ডেকে নেত্রীকে এখানে স্বাগত জানাবো। আমরা ইতিমধ্যে সভা সমিতি এবং সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য দলের নেতাকর্মীদের কাজ করার আমরা সহযোগিতা করতেছি। সিলেটের মতো রাজশাহীর রোড মার্চ সফল হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। রাজশাহীর রোড মার্চ অনুষ্ঠিত হবে 18 অক্টোবর। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের মার্কিন চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন হাক্কানির ছেলে নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় চালানো এই হামলায় জানবাজ জাদরান নিহত হয়। প্রথমে হামলার বিষয়টি এড়িয়ে গেলেও পরে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত জানবাজ গেরিলা দল হাক্কানির শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বরে প্রতিবেশী আফগানিস্তানের মার্কিন দূতাবাস এবং ন্যাটো সদর দপ্তরে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। এবার ক্লেমন খেলার সংবাদ। পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে লেন্ডেল সিমন্সের সেঞ্চুরি ও স্যামুয়েলস পোলার্ডের দায়িত্বপূর্ণ ব্যাটিং এর পর সফরকারী দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে 40 রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের 4 উইকেটে 298 রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে 7 উইকেটে 258 রানে। শনিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। রিপোর্ট সাইফুর রহমান চৌধুরীর। মিরপুর স্টেডিয়ামে বদলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শুধু নয়, টাইগারদের লড়তে হয়েছে বদলে যাওয়া উইকেটের চরিত্রের সাথেও। স্বাগতিক দলের অনুকূলে স্লো ও টার্নিং উইকেট নয়, উল্টো ফ্ল্যাট উইকেটে সিমন্স, স্যামুয়েলস ও পোলার্ডের মারমুখী ব্যাটিংয়ে শুরু থেকেই